তোকে আমার সামনে আসতে বারণ করেছি না মেহেক? মেহেক বেশ অপমানিত বোধ করলো। জেদ চেপে বসলো তার মনে। সে সরে না গিয়ে সরাসরি আবেশের মুখোমুখি দাঁড়ালো। কেন বারণ করেছো? আমি কি করেছি? বলেছি না আমি বাধ্য করিনি তোমার ফুলকে কথা দিতে। আবেশের চোখ দুটো রাগে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সে বলল, আমার ফুল, তুই কি আমার কাটা গায়ে নুন ছিটাতে এসেছিস, নাকি আমার অসহায়ত্ব নিয়ে তামাশা করতে এসেছিস? দেখ, এমনিতেই অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, এবার অন্তত থেমে যা। মেহেকের চোখের কোণ ভিজে উঠল। রুদ্ধ কণ্ঠে সে বলল, কি বাড়াবাড়ি করেছি আমি? গিফটটা খুলে দেখলে যদি তোমার ইগো হার্ট হয় তাহলে রেখে যেতে বলেছিলে কেন? আবেশ গলা চড়িয়ে বলল, রেখে যেতে না বললে তুই আমার পিছু পিছু ঘুরে বিরক্তি করতিস, সেই জন্যই বলেছিলাম। এখন যা, তোর গিফট নিয়ে বের হ। মেয়েকে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল ভূপাতিত হলো। মেহেকের চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল ভূপাতিত হলো। আবেশ এই গিফটটা এনে এক প্রকার জোর করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল। যা এখন। মেহেক গিফট মুচড়ে ধরল, চাপা গলায় বলল, ফুলের উপর জমে থাকা রাগ তুমি আমার উপর ছাড়ছো কেন? ফুলের দেওয়া গিফটটা তো ঠিকই নিয়েছিলে, আমারটা নিতে কি সমস্যা তোমার? আবেশ নিজের উপর নিয়ন্ত্রণ হারালো, চিৎকার করে বলে উঠল, আমি কারো ওপর জমানোর রাগ তোর ওপর ছাড়ছি না মেহেক, তুই আমাকে বাধ্য করছিস। কেন তুই ফুল সেজে প্রতি রাতে আমার কাছে আসতিস কেন? আচমকা এমন প্রশ্নের তোপে পড়ে মেহেক হতবিহ্বল হয়ে গেল। আবেশের চোখ দুটো টকটকে লাল, সেখানে খেলা করছে তীব্র যন্ত্রণার আক্রোশে। আবারও গর্জে উঠল, আমি সব বুঝে গেছি মেহেক, ফুলের অবর্তমানে তুই ওর জায়গা নিতে চেয়েছিস। তুই ওর মতো করে আমাকে আবেশ ভাই বলে ডেকে জ্বালাতন করিস, সবসময় ওর মতো হওয়ার চেষ্টা করিস। তোর চোরগুলো প্রায় ওর মতোই, তোর কথা বলার ধরন, চাল চলন। আমি কেন ফুলের প্রতিচ্ছবি দেখি? কেন আমার অবচেতন মস্তিষ্ক বারবার ফুলের সাথে তোকে গুলিয়ে ফেলে কেন? আবেশ মাথা চেপে ধরে পিছিয়ে গেল কয়েক পা। মেহেক স্তম্ভিত হয়ে গেল তার কথা শুনে। আসলে কি সে মনের অজান্তে ফুলকে অনুসরণ করার চেষ্টা করে, আর তার নিজের অস্তিত্ব কি তবে বিলীন হয়ে গেছে? আবিশ ভাই। মেহেকের কণ্ঠস্বর বুঝে এলো। আবেশ হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। দ্রুত শ্বাস নিতে নিতে বলল, ডাকবি না আমায় ওভাবে। তুই যতবার এভাবে ডাকিস আমি ততবার ভুল করে তোকে ফুল ভেবে বসি। এই ভুলটা আমি আর করতে চাই না। মেহেক জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আবেশ হঠাৎ উন্মত্তের মতো মেহেকের কবজি চেপে ধরল। এক প্রকার টেনে হিচড়ে তাকে ড্রয়িং রুমে নিয়ে এলো। সদর দরজার দিকে ইশারা করে রুড়ো স্বরে বলল, তুই চলে যা এখান থেকে, তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। আবেশের চিৎকার শুনে মাহবুবা সুলতানা আর রেহানা বেগম তখনই ড্রয়িং রুমে চলে এসেছেন। মাহবুবা সুলতানা আতকে উঠে বললেন, আবেশ, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করেছে ও? আবেশ উন্মাদের মতো মায়ের দিকে তাকালো। ওকে তোমরা ফুল সাজিয়ে আমার রুমে কেন পাঠাতে মম? মাহবুবা সুলতানা ছেলেকে শান্ত করার চেষ্টায় মাথায় হাত বুলিয়ে দিতে এলেন, কিন্তু আবেশ তার হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। মাহবুবা সুলতানা বললেন, আমরা ওকে ফুল সাজিয়ে পাঠিয়েছি, ব্যাপারটা এমন নয়। তুই ওকে ফুল ভেবে নিয়েছিলি আবেশ। আমরা শুধুমাত্র তোকে সুস্থ করার চেষ্টায় ওর সাহায্য নিয়েছিলাম। তোমরা ভুল করেছো, ওকে আমার কাছে পাঠানো ঠিক হয়নি। এখন আমি ওকে সহ্যই করতে পারছি না। আমি ফুলের অপেক্ষায় থাকতে চাই। ও ফিরবে না জেনেও অপেক্ষায় থাকবো আমি সারা জীবন। কিন্তু ওকে যতবার দেখি ঠিক ততবারই মনে হয় আমি ফুলকে হারিয়ে ফেলেছি, আর কখনো ফিরে পাবো না, যেটা আমি মনে করতে চাই না। তাই ওকে বলে দাও আমার আশেপাশেও না যেতে, পারলে বাড়ি থেকেই চলে যেতে বলো ওকে। মাহবুবা সুলতানা ছেলের আচরণে ভারী কষ্ট পেলেন। ও আমার বোনের মেয়ে আবেশ, এমন ব্যবহার করতে পারিস না। ওর মা ওকে হোস্টেলে রাখতেই চেয়েছিল, আমিই বলেছিলাম আমার কাছে থাকতে। ঠিক আছে, তাহলে প্রথম অপশনটাই বেছে নিয়ে আমার সামনে আসতে নিষেধ করো। এইটুকু বলেই আবেশ ধূপধাপ পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহেক নিঃশব্দে কাঁদছিল। মাহবুবা সুলতানা একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তুই মন খারাপ করিস না, জানিসই তো ওর ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। মেহেক চোখের জল মুছে নিজেকে ছাড়িয়ে নিল। অভিমানী স্বরে বলল, আমি চলে যাব খালামণি। আমি চাই না আমার জন্য তোমার ছেলের সমস্যা হোক।
এভাবে বলিস না। আবেশ রাগের মাথায় বলেছে, আর রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। কিছু হবে না খালামণি, শুনলেন না তোমার ছেলে কি বলে গেল? সে নাকি সারা জীবন ফুলের অপেক্ষায় থাকবে। তোমার ছেলে ফুলকে কোনোদিনও ভুলতে পারবে না। ওপরের দিকে তাকিয়ে কান্না থামানোর চেষ্টা করলো মেহেক। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অনহনিয়ে নিজের রুমে চলে গেল। আলমারি খুলে গিফট বক্সটা এক প্রকার ছুঁড়ে ফেললো ভেতরে। সেখানে আগে থেকে আরও একটা গোলাপি রঙা র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্স ছিল। লাল গিফট বক্সটা সেটার সাথে গিয়ে ধাক্কা খেলো। ফলস্বরূপ দুটোই ছিটকে এসে মেঝেতে আছড়ে পড়ল। মেহেক কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল সেগুলো তোলার উদ্দেশ্যে। তার লম্বা চুলগুলো অবিন্যস্ত হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। মেহেক গিফট বক্স দুটো হাতে নিয়ে বেশ অনেকক্ষণ বসে রইল নির্লিপ্ত ভঙ্গিতে। ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই। হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘের চাদরে ঢাকা পড়েছে। ক্ষণে ক্ষণে মেঘের গুরুগম্ভীর গর্জন আর বিদ্যুতের চমক জানান দিচ্ছে প্রকৃতিতে একটা প্রলয়ঙ্কারী বর্ষণ আসন্ন। মেঘ ধীর পায়ে আলমারিতে গিফট দুটো রেখে ক্লান্ত শরীরটা টেনে নিয়ে গেল ওয়াশরুমে। বেসিনের কল ছেড়ে দিয়ে মুখে পানির ঝাপটা দিতে লাগলো সে। তোয়ালে দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। দীর্ঘক্ষণ কান্না করার কারণে চোখ মুখ ফুলে গেছে তার, বিশেষ করে চোখ দুটো। মেহেক আনমনে গালে হাত রেখে বিড়বিড় করলো, কোন দিক থেকে আমাকে ফুলের মতো দেখায়? ফুলের কি আমার মতো জোড়া ভ্রু আছে? নেই তো। আমারও তো ওর মতো নিচের ঠোঁটের তিল নেই, ওর মতো টানা টানা চোখও নেই আমার। আমার গায়ের রং ফর্সা হতে পারে, কিন্তু কই, কাটলে তো আমার গাল আর নাক লাল হয়ে যায় না, উল্টো রং হারিয়ে বিবর্ণ হয়ে যায়। তবে আমাকে কেন সে ফুল ভেবে ভুল করবে? মেহেকের দৃষ্টি পড়ল চুলের উপর। সামনে আসা একগুচ্ছ চুল হাতে নিয়ে বলল, এই চুলগুলো কত যত্ন করে বড় করেছি তা কেবল আমিই জানি। ওর মতো অযত্নে বড় হয়ে যায়নি। হ্যাঁ, ওর চুল দেখে আমার চুল বড় করার স্বাদ জেগেছিল। এটাকে কি অনুকরণ করা বলে? হ্যাঁ, আমি লক্ষ্য করেছিলাম ফুল যখন তাকে আবিশ ভাই বলে ডাকতো তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। তাই আমিও হয়তো অজান্তে ফুলের মতো করে তাকে ডাকার চেষ্টা করেছি। এটাকে ওকে অনুকরণ করা বলে? মেহেক কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে শক্ত গলায় বলল, আমি আর ফুলের মতো করে ডাকবো না তাকে। আর এই চুলগুলো? মেহেক যেন এক ভয়ানক ঘোরের মধ্যে তলিয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো কিছু একটা খুঁজতে লাগলো সে। কাঙ্ক্ষিত বস্তুটি হাতে পেতে আবারও ফিরে এলো ওয়াশরুমের আয়নার সামনে। হাঁটু সমান লম্বা চুলগুলোকে দুভাগে ভাগ করে নিল। এক পাশে চুলের মুঠি শক্ত করে ধরে অন্য হাতের কেচি দিয়ে খচ করে কেটে ফেললো সে। একই ভঙ্গিতে আরেক পাশে চুলগুলো কাটলো। হাঁটু সামান্য লম্বা চুলগুলো কাঁধে সমান হয়ে গেছে। এই দৃশ্য আয়নায় ফুটে উঠতে চোখ বন্ধ করে নিল মেহেক। কেটে গেল তার ঘোর। বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো বিরামহীন। কেটে ফেলা চুলগুলো আঁকড়ে ধরে মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল সে। এটা সে কি করে ফেললো? কিসের আশায় করলো? শুধুমাত্র আবেশকে শান্তি দিতে সে নিজের এত সাধনার চুল কেটে ফেললো। আমাকে ভূতে ধরেছে, কেন করলাম এমন? খুব কষ্ট হচ্ছে। তখনই মাহবুবা সুলতানা ধরফড়িয়ে মেহেকের রুমে প্রবেশ করলেন। মেহেক, কোথায় তুই? মেহেক চুলগুলো বেসিনের উপর রেখে চোখ মুছে নিল। মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কি 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 হয়েছে খালামণি? মাহবুবা সুলতানা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আবেশ এখনো বাড়িতে ফেরেনি। প্রতি রাতেই অবশ্য বাইরে যাওয়ার অভ্যাস হয়েছে ওর, কিন্তু 12টার আগেই তো ফিরে আসে। আজ তবে কি হলো? মেহেক মুখ নিচু করে বলল, চিন্তা করো না, হয়তো বৃষ্টির কারণে আসতে পারছে না। চিন্তা করতাম না, কিন্তু আজও গিটারটাও সাথে নিয়ে যায়নি। আমি এই কদিনে দেখিনি ওটা রেখে ওকে কোথাও যেতে। মেহেককে নিশ্চুপ থাকতে দেখে মাহবুবা সুলতানা বেরিয়ে যেতে যেতে বললেন, আমি ওকে খুঁজতে বেরোচ্ছি। রেহানা ঘুমিয়ে পড়েছে, তাই বিরক্ত করিনি। আবার যদি ফিরে আসে আমাকে কল করিস, ঠিক আছে? মেহেক নিজের ভাবলেশীন দেখাতে চেয়েও পারলেন না। তুমি একা একাই রাতের বেলায় কোথায় গিয়ে খুঁজতে থাকে? তার উপর বৃষ্টি পড়েছে, সেই খেয়াল আছে? আছে বলেই তো দু চোখের পাতা এক করতেও পারছি না। ঝোঁকের বসে যদি কোনো অনর্থ করে বসে, মায়ের মন তো মানাতে পারছে না কিছুতেই। মেহেক নিজেকে ভাবলেশীন দেখাতে চেয়েও পারলেন না। মেহেক না চাইতেও মাহবুবা সুলতানার পিছু পিছু হাঁটা ধরল। আমিও যাচ্ছি তোমার সাথে। ছাতা মুড়ো দিয়ে দুজনায় বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বৃষ্টির তোড়ে কয়েক হাত দূরে দৃশ্য ঝাপসা হয়ে আছে।
গেটের বাইরে পা রাখতে মাহবুবা সুলতানা পিছলে পড়ে যেতে নিলেন। মেহেক ছাতা ছেড়ে দিয়ে তাকে দুহাতে সামলে নিল। সাবধানে খালামণি। মেহেকের মাথায় কাপড় সরে যেতে মাহবুবা সুলতানা শরীর জমে গেল বিস্ময়ে। অস্ফুট তিনি আওড়ালেন, মেহেক তোর চুল। মেহেকের কথাটা শুনল না, বরং তার দৃষ্টি আটকে গেল কয়েক মিটার দূরে বসে থাকা আবেশের উপর। ছেলেটা রাস্তার ওপাশে থাকা একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। খালামণি, ওই দেখো তোমার ছেলে। মাহবুবা সুলতানা ফিরে তাকালেন সেদিকে। মেহেক তাকে দারোয়ানের বসার জায়গায় বসিয়ে রেখে বলল, তুমি এখানেই বসো, আমি নিয়ে আসছি তাকে। মেহেক ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে আবেশের দিকে এগিয়ে গেল। আবছা অন্ধকারে আবেশ এক পলক তার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। মেহেকের মাথার উপর ছাতাটা ধরে সামনে ঝুঁকে দাঁড়ালো। এত অচেনা নিস্পৃহ কণ্ঠে বলল, এখানে বসে আছেন কেন? বাড়িতে চলুন। খালামণি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। আর কত দুশ্চিন্তা দেবেন তাকে? আবেশ কোনো উত্তর দিল না, বরং হাঁটুতে মুখ বুজে আরো কুকড়ে বসলো। মেহেক এবার কণ্ঠস্বরে কিছুটা ঝাঁঝ মিশিয়ে বলল, এই দেখুন, আমি আমার চুল কেটে ছোট করে ফেলেছি। এখন নিশ্চয়ই আপনি আর আমাকে দেখে বিব্রত হবেন না। আবেশ হঠাৎই চোখ তুলে তাকালো। মেহেক ম্লান হেসে বলল, দেখুন, এরপরও সমস্যা হলে আমি না হয় হোস্টেলেই চলে যাব। আসলে হোস্টেলে থাকার অভ্যাস নেই তো, তাই তো গড়িমসি করছি। তাই বলে আপনাকে বাড়ির বাইরে দেখে আমি বাড়ির ভেতরে থাকবো অতটাও স্বার্থপর নয়। অন্তত আমার চুল কেটে ফেলাটা বিফলে যেতে দিয়েন না। আবেশ উঠে দাঁড়ালো। মেহেকের দিকে একবার আর চোখে তাকিয়ে বাড়ির ভেতর চলে গেল সে। 7 দিন পর ফুলের বেডরুমে মাথা চেপে ধরে আধা শোয়া হয়ে বসে আছে উর্বি। ফুল এসে তার পাশে বসলো। কি হয়েছে আপু? আবারও কি মাথা ব্যথা করছে? উর্বির কপালে সূক্ষ্ম ভাঁজ। সে চোখ না মেলে শান্ত স্বরে বলল, আমি এখন পুরোপুরি সুস্থ আছি ফুল। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। ফুল অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি তুমি সত্যি সব মনে করতে পারছো? আমি ইন্সপেক্টর উর্বি রয়। এই বাড়িতে একবার সার্চ ওয়ারেন্ট পেয়ে এসেছিলাম। এই কয়েকদিনের অবজার্ভ করে বুঝতে পারলাম আমাদের কাছে যে তথ্য এসেছিল সেটা সত্যি হওয়ার চান্স আছে। ফুল কৌতূহলী হয়ে ভ্রু কুঁচকালো। কোন ব্যাপারে বলছো? উর্বি এবার চোখ মেলল, চারিপাশটা একবার দেখে নিয়ে চাপা গলায় বলল, তুমি এই বাড়িতে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই ড্রাগ ট্রাফিকিং এর সাথে জড়িত। ড্রাগ ট্রাফিকিং? হ্যাঁ, যেটুকু বুঝলাম। তুমি এদের সম্পর্কে অতিরিক্ত কিচ্ছুই জানো না। ফুল হেসে এই ব্যাপারটা উড়িয়ে দিল। পূর্বী আপু, তুমি এগুলো কি বলছো? ওনারা বিজনেস পারপাসে একসাথে থাকেন। তেহজিব খানজাদা হলেন মেক্সিকোর সর্ববৃহৎ মাল্টিন্যাশনাল কনগ্লোমারেট ঠিকে গ্রুপের সিইও, যার ব্যবসা রিয়েল এস্টেট, এনার্জি, লজিস্টিক এবং হসপিটালিটি সেক্টরে বিস্তৃত। লুহানসা হেড অফ সিকিউরিটি, মেলো ম্যাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আর অনিসা ফিনান্স ডিরেক্টর। রিদম স্যার লজিস্টিক আর সোহম স্যার অপারেলস দেখেন। ফুলের বলার ধরন শুনে উর্বি হতচকিত নয়নে তাকালো। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমারও ওদের নিয়ে কোনো এককালে সন্দেহ ছিল। সেই সন্দেহ মেটাতে একদম নারী নক্ষত্র খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছো। ফুল ছোট করে শ্বাস ফেলল। হ্যাঁ, ওনাদের একসাথে দেখে সন্দেহ হয়েছিল আমারও। তবে এবার বাড়িতে ফিরে ফোন হাতে পাওয়ার পর ওনাদের নিয়ে ইন্টারনেটে রিসার্চ করে সবকিছু জানতে পেরেছি। উর্বি একটু ভেবে প্রশ্ন করলো, আমি যখন এখানে এসেছিলাম সার্চ অপারেশনে, তখন শুধু অনি আর অনিলাই ছিল। কেন, তোমরা কোথায় ছিলে? তুমি রিদমের কথা স্কিপ করলে কেন? আমাদের সাথে তো রিদমও ছিল। হঠাৎ অনিলার কণ্ঠ শুনে ফুল ও উর্বি দরজার দিকে তাকালো। অনিলা কখন যে দরজায় এসে দাঁড়িয়েছে তা টেরই পায়নি। ফুল বুঝে উঠতে পারল না উর্বি কবেকার কথা বলছে। কবে এসেছিলে তুমি উর্বি আপু? উর্বি রিদমের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ফুলের প্রশ্নের উত্তর দিল। যেদিন তোমাকে জঙ্গল থেকে উদ্ধার করেছিলাম সেদিন আমি এই বাড়ির সার্চ করেই শহরে ফিরেছিলাম। আর অনিলা, তুমিই বলো বাকিরা তখন কোথায় ঘাপটি মেরেছিল? অনিলা আলস ভঙ্গিতে ভেতরে ঢুকে বলল, সবাই তোমার আসার খবর পেয়ে চলে গিয়েছিল উর্বি। উর্বি পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, যদি তোমরা অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত নাই থাকো তাহলে আমার আগমনে প্রভাবিত হয়েছিল কেন? অনিলার হেসে উর্বির পাশে বসলো। হায়রে ইন্সপেক্টর ম্যাম, আজ পুরো জেরা হায়রে ইন্সপেক্টর ম্যাম, আজ পুরো জেরা করার মুডে আছেন দেখছি।
তখন একসাথে এতজনকে দেখে অযথা সন্দেহের তালিকায় যুক্ত হতে চাইনি। আমরা খুব শান্তিপ্রিয়, বুঝলেন? আর আমাদের মাস্টার মানে তেহ খুবই স্ট্রিক্ট, কাউকে কোনো সাধারণ প্রশ্নের উত্তর দিতেও তার ইগোতে লাগে। তোমাদের সাথে ওর তর্কাতর্কি হবার ভয়ে সবাই মিলে ওকে চলে যেতে বাধ্য করেছিল। উর্বির মনে জমে ওঠা সন্দেহের পারদ একটু হালকা হলো বোধ হয়। তবুও সে শুষ্ক গলায় বলল, সে যাই হোক, আমাকে ফিরে যেতে হবে। তুমি সত্যি চলে যেতে চাও? ফুলের প্রশ্নে উর্বি তার হাতের উপর হাত রাখলো। হ্যাঁ ফুল, যেতে তো হবেই আমাকে, তাই না? আমার সাথে যা যা হয়েছে সেই সব কিছুর প্রতিশোধ আমি নেবই নেব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে স্বাভাবিক হতে সাহায্য করার জন্য। ঘটনাটা আমাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছিল। বিশেষ করে ফুলকে আমি নিজের পাশে না পেলে হয়তো সুস্থ হতেই পারতাম না। ও প্রতি মুহূর্তে আমাকে সাহস জুগিয়েছে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। চলো, আজ আমরা একসাথে মুভি দেখব। অনিলার কথায় ফুল একটু আগ্রহ দেখালো। সবাই থাকবে থিয়েটারে? অনিলা মাথা নেড়ে হ্যাঁ বলল। উর্বিকে নিয়ে থিয়েটারের একপাশে এসে বসলো ফুল আর অনিলা। ফুল এবার পুরো থিয়েটারে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেল না। সেদিনের পর দানবটাকে সে খাবার টেবিল ছাড়া চোখের দেখাও দেখতে পায়নি। সব জায়গাতে মিসিং থাকে দানবটা। রিদম একটা মুভি অন করে দিয়ে ঘাড় বাঁকিয়ে অন্য সারিতে বসে থাকা উর্বির দিকে তাকালো। উর্বি তার উপস্থিতি সম্পূর্ণভাবে উপেক্ষা করে মুভি দেখতে লাগলো। মুভিটা ছিল দুই যমজ ভাইকে নিয়ে, যারা একে অপরের থেকে বিপরীত। একজন ভালো করে, একজন খারাপ। মুভিটা খুব একটা এনজয় করলো না ফুল। তার ভীষণ ঘুম পাচ্ছে, বারবার চোখ বুজে আসছে। তোমার কি খুব ঘুম পাচ্ছে? রুমে যেতে চাও? উর্বি জানতে চাইলো। ফুল মাথা নেড়ে একটা দীর্ঘ হাই তুললো। হ্যাঁ উর্বি আপু, তুমি দেখতে চাইলে থাকো, আমি চলে যাই। ফুল টলতে টলতে উঠে দাঁড়ালো। পরক্ষণে উঠে গেল অনিকা আর উর্বিও। রিদম বেশ বিরক্ত হলো। সোহামের দিকে তাকিয়ে বলল, কিরে, ও তো চলে যাচ্ছে। মুভির আইডিয়া মনে হয় কাজে দিল না। অনি এই রিদমকে আলতো ধাক্কা দিয়ে বলল। তুইও যা ওর পিছু পিছু গিয়ে কথা বলার চেষ্টা কর। লুহান অনিকে পরামর্শ দিল। তুমি গিয়ে আগে অনিলাকে ওর থেকে আলাদা করো, তবেই না রিদম কথা বলার সুযোগ পাবে। অনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, কিন্তু বিপত্তি বাঁধলো ফুলকে নিয়ে। কিভাবে উর্বির থেকে দূরে সরাবে তাকে? লুহান মেলোর দিকে তাকিয়ে সোহামের উদ্দেশ্যে বলল, সোহম, তুমি গিয়ে ফুলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো। সোহাম বেশ উৎসাহ নিয়ে উঠে দাঁড়ালো। ওকে, আমি রাজি, কিন্তু ধেয়ে জানতে পারলে আমার ভাগ্যের পানিশমেন্টটা তোরা ভাগাভাগি করে নিবি, ঠিক আছে? লুহান আর রিদম সাইজা নিয়ে বলল। ওকে, ডান। উর্বি আর ফুল পা মিলিয়ে হাঁটছিল। অনিলা খানিকটা পিছিয়ে পড়ায় একা হয়ে পড়েছিল তাদের থেকে। ঠিক সেই মুহূর্তে অনি অতর্কিতে সামনে এসে দাঁড়ালো। আচমকা তার এই উপস্থিতিতে অনিলা রীতিমতো ঘাবড়ে গেল। আনিলা, তোমার সাথে কিছু কথা ছিল, একটু ওদিকে যাবে প্লিজ? অনির প্রস্তাবে অনিলা বুকের উপর হাত রেখে নিজেকে ধাতস্থ করে নিল। স্বাভাবিক করে বলল, পেছন থেকে ডাকতে পারতে না? এভাবে এসে ভয় দেখানোর মানে কি? সরি, শুনবে না কথা? অনিলা আর দ্বিরুক্তি না করে মাথা নেড়ে তার সাথে উল্টো পথে হাঁটা ধরল। এই কেয়ারফুল, শোন না। সোহামের ডাকে ফুল হাই তুলে পিছু গুলল। সোহাম দ্রুত পায়ে এগিয়ে এসে বলল। তোমাকে কিছু কথা বলার ছিল। ফুল অনাগ্রহী ভঙ্গিতে চোখ উল্টে বলল, হ্যাঁ বলে ফেলুন। সোহাম উর্বির দিকে এক নজর তাকিয়ে গলা স্বর নামিয়ে আনলো। হাত উঁচিয়ে ফিসফিস করে বলল, দেহুর বিষয়ে গোপন কথা বলবো, এখানে বলা যাবে না, একান্তে বলতে হবে। ফুল তবুও আগ্রহ দেখালো না, বরং বেশ বিরক্তি মিশিয়ে বলল, তার সম্পর্কে আমি আপনার থেকে কোনো কথাই শুনতে চাই না। সোহামের মুখটা ছোট হয়ে গেল। কেন ডাউটফুল? হ্যাঁ, ডাউট। আমার যথেষ্ট সন্দেহ আছে যে আপনি তার ব্যাপারে যা বলবেন সত্যিই বলবেন। সোহাম যেন কথা খুঁজে পেল না। একটা ফাঁকা ঢোক গিলে করুণ স্বরে বলল, আমি কি তোমাকে এই পর্যন্ত কোনো মিথ্যে বলেছি? ফুল হাঁটা ধরে বলল, এটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একবার জিজ্ঞেস করে দেখুন। তাকে চলে যেতে দেখে সোহাম হড়বড়িয়ে গেল। আমি যা বলবো একদম সত্যি বলবো, একবার শুনে তো দেখো। না চাইতেও ফুলের পা থেমে গেল। প্রসঙ্গ যখন উদ্যান, তখন সে এত সহজে এড়িয়ে যেতে পারবে না। ফুল উর্বির দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু উর্বি তাকে সুযোগ না দিয়েই বলল, আমি নিজে রুমে যাচ্ছি।
তুমি কথা শেষ করে চলে যেও। ফুল মাথা নেড়ে সোহামের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। উর্বি রুমের সামনে আসতেই কেউ একজন তার হাত ধরে ফেলল। উর্বি চোখ তুলে রিদমকে দেখে এক ঝটকায় হাত ছড়িয়ে নিল। রিদম হতবিহ্বল হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না উর্বি, নিশ্চয়ই বুঝতে পারছেন না। আমি রিদম আপনার সাথে কিছুই করিনি। যা করেছে আমার টুইন ব্রাদার করেছে। তারপরও কেন এমন আচরণ করছেন? উর্বি মুখ ঘুরিয়ে নিল, কঠিন স্বরে বলল, কারণ সবকিছুর জন্য আপনিই দায়ী। আপনার মুখটা আমার ভীষণ অপ্রিয়। আপনার দিকে তাকালে আমার চোখের সামনে সেই সব দিনগুলো অবরতার প্রতিচ্ছবি ভেসে ওঠে, যা আমি মনে করতে চাই না আপাতত। রিদমের চোখে অসহায়ত্ব ফুটে উঠল। আপনি কি সারা জীবন আমাকে ঘৃণাই করে যাবেন? এই অপ্রিয়তা কি কখনো মিটবে না? আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আপনি আমাকে শহরে ছেড়ে দিয়ে এলে বড় উপকার হতো। আপনি চলে যেতে চাইছেন? হ্যাঁ, চলে যেতে চাওয়াটাই কি স্বাভাবিক নয়? আমি অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাইছি। রিদম বাক্যহারা হয়ে পড়ল। কত কিছু যে বলতে চায় তার মন, কিন্তু বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। উর্বি চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। এদিকে ফুল অধৈর্য হয়ে বলল, কিছু কি বলবেন আপনি? আর কতক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? ঘুম পাচ্ছে আমার। সোহাম মাথা নিচু করে বলল, তুমি জেনে অবাক হবে যে দেহ বেশিরভাগ সময় চোখ খোলা রেখে ঘুমায়। ফুল কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে তাকিয়ে রইল, তারপর তিক্ত স্বরে বলল, ও, দারুণ তো। আমি সত্যিই খুব অবাক হলাম। ধন্যবাদ এই মহা মূল্যবান তথ্যটা জানানোর জন্য। আপনি না বললে তো আমি জানতেই পারতাম না যে এই পৃথিবীতে এমন বিচিত্র ঘটনাও ঘটে। সোহাম অপ্রস্তুত হয়ে বলল, তুমি কি বিশ্বাস করলে না? আরে না না, বিশ্বাস করব না কেন? আমি নিজেও তো চোখ খোলা রেখে ঘুমাই। এই যে দেখুন, এখনো চোখ খোলা রেখেই ঘুমাচ্ছি আমি। সোহাম হয়তো আরো কিছু বলতেই যাচ্ছিল, তখন এই রিদম টালমাটাল পায়ে তাদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। ফুল তেচরা চোখে তার দিকে তাকালো। একটু আগে সে দেখেছে রিদমকে প্রবল বেগে দৌড়ে যেতে। কিছুক্ষণের মধ্যেই কি এমন ঘটলো যা রিদমকে তটস্থ করে দিয়েছে? সোহাম কয়েক পা এগিয়ে গিয়ে রিদমকে থামালো, চোখে মুখে উদ্বেগ নিয়ে শুধালো, আব্বে মার মতো হেঁটে যাচ্ছিস কেন? কথা বলতে পারিস না? কি বললো? রিদম নিষ্প্রাণ কণ্ঠে বিড়বিড় করল। বলেছে শহরে রেখে আসতে। তাদের কথোপকথন শুনে ফুল এবার নিজে এগিয়ে এলো, আগ বাড়িয়ে বলল, আপনি উর্বি আপুর সাথে কথা বলতে গিয়েছিলেন? আর এই যে আপনি সোহামকে উদ্দেশ্য করে। এই কারণেই আমাকে ভুজুং বাজুং বলে আটকে রাখলেন? সোহাম জোরপূর্বক হাসলো। সরি মার্সিফুল, আসলে ও উর্বির সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে চেয়েছিল। ফুল মুখ ভার করে বলল, তো আমাকে সোজাসুজি বললেই পারতেন। আমি কি চাই না উর্বি আপু সবটা বুঝতে পারুক? আমিও তো তাকে কয়েকবার সবকিছু খুলে বলেছি, সে বুঝতেও পেরেছে। এরপর রিদমের বিমর্ষ মুখের দিকে তাকিয়ে ফুল ধীর স্বরে বলল, সে যখন চলেই যেতে চাইছে তখন রেখে এলেই ভালো হবে। সোহাম বলল, চাইলে রেখে আসা সম্ভব নয় ফুল, দেহর পারমিশন লাগবে। রিদম কুণ্ঠিত স্বরে বলল, তুমি একটু তেহুর কাছ থেকে পারমিশন এনে দেবে? ফুল আকাশ থেকে পড়ল। আমি মনে পড়ে গেল উদ্যান, তার সাথে কথা বলা তো দূর, ইদানিং তার দিকে ফিরেও তাকায় না। না না বাবা, আমি পারবো না। সোহাম বলল। তাহলে কে যাবে? রিদমও তো যেতে পারবে না। ফুল ছোট ছোট চোখে তাকালো। এটাই সুযোগ, আপনি এই বাহানায় তার সাথে ভাব জমিয়ে নিন। রিদম দীর্ঘশ্বাস ফেলল। আমি এই বিষয়ে পারমিশন আনতে গেলে দেহ আরো রেগে যাবে। সোহাম সায় দিয়ে বলল, ওহো রিদম, ভুলে যাস না, উর্বি তোকে বলেছে ওকে শহরে রেখে আসতে। তুই যদি রেখে আসতি তাহলে একটু হলেও ওর মন হালকা হতো। তাছাড়া তো এই ব্যতীত আমাদের মুখ থেকে উর্বির কথা শুনলে দেহ মারাত্মক রেগে যাবে। বললে আমরা ওকে নিয়ে কেন ভাবছি। রিদম অসহায় কণ্ঠে বলল। কিন্তু আমি কিভাবে গিয়ে দাঁড়াবো ওর সামনে? ফুল এবার ভাবুক ভঙ্গিতে গালে হাত রেখে কিছু একটা ভাবলো, পরক্ষণেই বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। উর্বি আপুর জন্য আমি এইটুকু সাহায্য করতেই পারি। রিদম জানতে চাইল। কি আইডিয়া বলো শুনি। ফুল বুদ্ধিদীপ্ত কণ্ঠে বলল, এতদিনে ওনার রাগ প্রায় পানি হয়ে গেছে। আপনি শুধু ওনার সামনে গিয়ে দাঁড়াবেন, তারপর ফুল বাকিটুকু বুঝিয়ে বলল,
তার পরিকল্পনা শুনে হৃদম বড়সড় ঢোক গিলল। তুমি শিওর? এমন করলে আমি অক্ষত শরীরে ওর রুম থেকে বেরোতে পারবো? ফুল ভরসা দিয়ে বলল, হ্যাঁ পারবেন। আপনার উচিত এখনই ওনার মুখোমুখি হওয়া, নইলে ওনার মনে ক্ষোভ জমবে, ভাববে আপনি ওনাকে একটুও পরোয়া করেন না। হৃদম উদাস মনে বলল। ওই বা কবে পরোয়া করলো আমার? ফুল মিষ্টি হেসে বলল, পরোয়া করেছে বলেই তো সামনে যেতে নিষেধ করেছে। সে জানতো কিছুক্ষণ পরেই মুখোমুখি হলে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না। সময়ের সাথে সাথে রাগ গলে পানি হয়ে যায় ঠিকই, কিন্তু খুব বেশি দেরি হয়ে গেলে অভিমান জন্মায়। সোহাম হৃদমের কাঁধে হাত রেখে অভয় দিল। তুই এবার চললে যাও সামনে। আমি কতদিন বলো? বেশ অনেকটা সাহস পেয়ে হৃদম পা বাড়ালো উদ্যানের রুমের দিকে। কানে হেডফোন গুজে ফোনের মধ্যে ডুবেছিল মেলো। মূলত সেই রুমে একা বসে বসে কাজ করতে চাইছিল না, সেই জন্যই সবার সাথে এসে বসেছে। নইলে আজ সিনেমা দেখার ফুরসত ছিল না তার। হঠাৎই কাজের ফাঁকে সে আশেপাশে তাকিয়ে দেখলো সে আর লুহান বাদে বাকি সবাই বেরিয়ে গেছে। লুহান তার ঠিক পাশের সিটে বসে একদৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। সেই চাহনিতে কি ছিল জানা নেই, তবে মেলো তড়িৎ বেগে হেডফোন নামিয়ে আসন চালো, তারপর গটগট পায়ে থিয়েটার হল থেকে বেরিয়ে গেল। লুহান তাকে আটকানোর চেষ্টা করলো না অবশ্য, সে জাস্ট এই সুযোগে একটু দেখে নিয়েছে তাকে। মেঝেতে বিছিয়ে রাখা কৃত্রিম সবুজ ঘাসের গালিচায় বসে তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে উদ্যান। তানও বেশ আয়েশ করে ডগ ফুড চিবিয়ে খাচ্ছে। মুখে থাকা স্ট্রবেরি ফ্লেভারের ললিপপটা গালের মাঝে রেখে উদ্যান প্রশ্ন করলো, ঘুমাবি না তান? অলরেডি রাত 2টা বাজে। তান সহসাই উত্তর দিল না, তবুও উদ্যান একটুও ক্ষিপ্ত হলো না। এই একটা প্রাণী সবসময় তার প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েও পার পেয়ে যায়। উদ্যান আরো যোগ করলো, তুই খাচ্ছিস না ঠিকঠাক, পুরোটা শেষ কর। এমন সময় আচমকা ডোরবেল বেজে উঠল। উদ্যান জিজ্ঞাসা করলো, অ্যালেক্স? ইজ ইট? উত্তর এলো, ইটস হৃদম। নামটা শুনে উদ্যান দরজার দিকে তাকালো। ললিপপটা অন্য গালে নিয়ে শান্ত স্বরে বলল, ওপেন দ্য ডোর। দরজা খুলে যেতে হৃদম একটু সময় নিয়ে ভেতরে ঢুকলো। উদ্যান একবারও তাকালো না তার দিকে। হৃদমই এগিয়ে এসে উদ্যানের সম্মুখে হাঁটু গেড়ে বসলো। অপরাধীর মতো মাথা নিচু করে বলল, সরি দেহ, সেদিন তোর সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। উদ্যান নিরুত্তর। সে এক মনে তানের পিঠে হাত বুলিয়ে যাচ্ছে আর ললিপপ চুষছে। হৃদম গলা খাকারি দিয়ে ফের বলল, আমি সরি বলছি দেহ, প্লিজ কিছু বল। আমি তোমাকে সামনে আসতে নিষেধ করছি না, তারপর কেন এসেছিস? হৃদম মিনমিনিয়ে বলল, না এসে সরি বললাম কিভাবে? তুই কি ভুলে গেছিস আমার কথার অবাধ্য হলে পানিশ করি? হৃদম মাথা আরো নিচু করে বলল, এখন যখন এসেই পড়েছি তখন আর কি করার? তুই চাইলেই পানিশ করতে পারিস, কিন্তু সারা জীবন তোর থেকে লুকিয়ে থাকাটা সম্ভব ছিল না। এমনিতেও রিহান অনেক টর্চার করেছে, এখন তুইও পানিশ কর। যদিও তোর সামনে না আসাটাও এক প্রকার পানিশমেন্ট ছিল। উদ্যান চোখ তুলে তাকালো হৃদমের দিকে। তার কেমন কেমন যেন লাগলো কথাগুলো। মনে হলো এমন ক্রিঞ্জ টাইপের কথা হৃদমের মন গড়া হতেই পারে না। সে ললিপপটা মুখ থেকে বের করে পাশে থাকা টাকিলার গ্লাস রেখে দিয়ে বলল, কি বলতে এসেছিস বলে ফেল। হৃদম হাঁপ ছেড়ে বাঁচল। ফুলের বুদ্ধি কাজে আসে মনে মনে ফুলকে ধন্যবাদ জানাতেও ভুলল না। বলছিলাম কি, উর্বি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, বাড়িতে ফিরে যেতে চাইছে। ওকে রেখে আসবো? উদ্যান পরপরই বলল, নো। কিন্তু কেন? দেখ, ওকে আমরা নিজেদের সাথে রাখতে পারবো না, তাই না? তাহলে কি করব? সেটা স্টেটে আনার আগে ভাবা উচিত ছিল। তুই কি জানিস না জায়গাটা এমন, একবার ঢুকে পড়লে মুক্তি মেলে না? জানি, কিন্তু তখন আমার মাথা কাজ করছিল না। ভেবেছিলাম এস্টেটই ওর জন্য সবচেয়ে নিরাপদ হবে। আমিও ভেবেছিলাম মেয়েটা তোর জন্য গুরুত্বপূর্ণ, যেমনটা অনিলা অনির জন্য। কিন্তু এখন মনে হচ্ছে তেমন কিছুই না, রাইট? দ্যাটস গুড। তাহলে মেরে ফেললেই তো হয়ে যায়, শুধু শুধু বাঁচিয়ে রেখে কি লাভ বল? হৃদম জানতো উদ্যান এমন কিছুই বলবে, তো বসে বোঝানোর চেষ্টা করলো। দেহ, বোঝার চেষ্টা কর, মেয়েটার এই অবস্থার জন্য পেছনে আমি দায়ী। ও আমার ফ্রেন্ড। বলতে গিয়েও থেমে গেল হৃদম। ফ্রেন্ড বললে তে আরো গুরুত্ব দেবে না, উদ্যান উচ্চারণ করলো। গার্লফ্রেন্ড? হৃদম না বোধক মাথা নাড়ল। উদ্যান ফের বলল, গার্লফ্রেন্ড হলে মুক্তি দেওয়া যেত না হৃদম। মেয়েটা একজন পুলিশ কর্মকর্তা, পরবর্তীতে আমাদের জন্য ডিস্টার্বিং হবে। দেহ, ওর মতো সামান্য ইন্সপেক্টর আমাদের আহামরি কোনো ক্ষতি করতে পারবে না। রুলস ইজ রুলস। গার্লফ্রেন্ড না হলে মেড বানিয়ে রেখে দে। যদি ওর মতো মেয়েট প্রয়োজন নেই আমাদের।
তবু অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে থাকবে, নাহলে আর কোনো অপশন নেই। রিদম মরিয়া হয়ে বলল, তোর সব রুলস কি কেবল উর্বির জন্যই? রুমার বিষয়ে তো কোনো বাধা দিস না। রুমার ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখলে উত্তর পেয়ে যাবি। মানে? রুহানকে জিজ্ঞেস কর গিয়ে। লোহান জানে তুই করেছিস? হুম। সবাই জানে? নো, ওরা রুমার ব্যাপারে জানতে ইন্টারেস্ট নয়। লুহান ইন্টারেস্ট ছিল, তাই জানতে পেরেছে। তাহলে এই মুক্তির মানে কি? লোহান কেন এত পরিশ্রম করে আসলে স্পাইকে খুঁজে বের করলো? আসলে স্পাইকে খুঁজে বের করাটা জরুরি ছিল, সিম্পল। রিদমের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেল। রুমার মুক্তি আশার আলো হয়ে এতক্ষণ জ্বলছিল, অবশেষে সত্যের মুখোমুখি হয়ে সেই আলোটুকু নিভে গেল। তোর কথা বলা শেষ হয়ে গেলে যেতে পারিস। রিদম অবচেতন মনে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে রুম ত্যাগ করলো। রাতের শেষ ভাগে লুহানের রুমে আসর বসেছে সোহাম আর রিদম। রুমা সম্পর্কে বিস্তারিত জানতে তাদেরই অকাল বৈঠক। রোমাকে জানতো যে মুক্তি পাওয়া অসম্ভব? সোহামের প্রশ্নে লুহান বলল, জানতো কিনা জানি না, মাঝে মধ্যে মনে হতো যে এই বিষয় জানে। আমি যতবারই ওকে পালিয়ে যেতে বলেছি ও ততবারই এটা ওটা বলে এড়িয়ে গিয়েছিল। রিদম শুধালো, তুই বা পালিয়ে যেতে বললি কেন? আর কেনই বা নির্দোষ প্রমাণের বিপরীতে ওকে মুক্তি দিতে চাইলি? না মানে তুই তো জানতি, তাই না? লুহান খাটের সাথে হেলান দিয়ে বলল, ওকে সহ্য করতে পারছিলাম না। ওকে দেখলে নিজের ওপর রাগ হতো। অনেক চেষ্টা করেছিলাম সহ্য করে নিতে, কিন্তু পারিনি। সোহাম অবাক হয়ে বলল, কেন সহ্য হতে পারিস না ওকে? আর সহ্য যখন করতেই পারিস না, তখন যেতে পরে নিয়ে এসেছিস কেন? আমার স্পষ্ট মনে আছে তুইও ওকে নিয়ে এসেছিলি। লুহান থামলো একটু, তারপর বলল, তখন বুঝতে পারিনি ও আমার মাথা ব্যথার কারণ হবে। আমি চেয়েছিলাম ভুলের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু ও সুযোগ পেয়ে আমাকে প্রতিনিয়ত কথা শোনাতো। রিদম মুহূর্তে সব বুঝতে পারল। রুমাই সেই মেয়েটা ছিল যার সাথে তুই নাইট স্পেন্ড করেছিস? সোহাম তবদা খেয়ে গেল। কি? লুহান আজ আর লুকানোর চেষ্টা করল না, ম্লান হেসে বলল, কিন্তু ও সুযোগ পেয়ে আমাকে প্রতিনিয়ত কথা শোনাতো। হ্যাঁ, রুমাই ছিল সেই ঘটনার কয়েকদিন পর। হ্যাঁ, রুমাই ছিল সেই ঘটনার কয়েকদিন পর আমি যেই দিন ক্ষমা চাইতে গিয়েছিলাম, সেই দিন ও অনেক কান্নাকাটি করেছিল, যা দেখে খারাপ লেগেছিল আমার। সেই জন্যই নিজের সাথে মেইড হিসেবে নিয়ে এসেছিলাম। রিদম ধাঁধায় পড়ে গেল। আরে তুই ক্ষমা চাইতে কেন গিয়েছিলি? না মানে তুই কি জেনে শুনেই ওর সাথে রাত কাটাসনি? আমি সজ্ঞানেই কাটিয়েছি, বাট ছিল একটা কিছু যা আমাকে বাধ্য করেছিল। না হলে আমিও প্রমাণ করে দিতাম সব ছেলেরা জঘন্য হয় না। সোহাম উত্তেজিত হয়ে প্রশ্ন করল। তোকে কে বাধ্য করেছিল শুনি? কার এত স্পর্ধা? লুহান নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলল। তেমন কিছু না, বাদ দে। রিদম, তুই বল এখন কি করবি? রিদম সোহামের পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কি আর করব, মেড বানিয়ে তো আর রাখতে পারবো না। অনি যেভাবে অনিলাকে রেখেছে তেমনভাবেই রাখতে হবে। লুহান বিস্মিত চোখে তাকালো। তুই বিয়ে করবি? আমি না, সোহম করবে। লুহান অবিশ্বাস্য চোখে তাকাতে সোহাম দাঁতে দাঁত চেপে হাসার চেষ্টা করলো। আর কি বা করবে সে? এতদিন চেষ্টা করেও উর্বির আর রিদমের সম্পর্ক স্বাভাবিক করতে পারেনি বেচারা। হয়তো এবার তাকে বিয়েটা করে ফেলতে হবে। তারও এটা মেনে নিয়ে বিয়ের প্রস্তুতি নেওয়া উচিত বোধ হয়। তুই বললে বিকেলে প্রস্তাব নিয়ে যাব রিদম। সোহামের কথায় হৃদম মাথা নেড়ে সায় জানালো। লুহান এখনো ব্যাপারটা হজম করতেই পারছে না। আর ইউ সিরিয়াস সোহম? ইয়েস বাড়ি, আমি এতটা সিরিয়াস যে মনে হচ্ছে বয়সে ছোট হয়েও তোদের আবেগ বাপ করে যাব। লুহান হাসিতে ফেটে পড়লেও হৃদম জ্বলন্ত চোখে তাকালো সোহামের দিকে। সোহাম সরল হেসে বলল, তোর চোখে লাল বাতি চলছে কেন? ও বুঝছি, এখন থেকেই লাইটিং এর প্ল্যানিং করছিস বুঝি? এই না হলে দোস্ত আমার। শোন, বিয়েতে তুই কিন্তু আমাকে স্পেশাল হানিমুনের ট্রিট গিফট করবি। আর লোহান, তুই একটা ভালো রিসোর্ট বুক করে দিবি, যেখানে শুধু আমি আর আমার বউ থাকবো। হৃদম কথা না বাড়ি ধূপধাপ পা ফেলে লুহানের রুম থেকে বেরিয়ে গেল। লুহান হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, রিদম ভালোবাসে মেয়েটাকে। ও তোকে জোর করলেও বিয়েটা করা উচিত হবে না সোহম।
ও যা চাইবে আমি তাই করব। ও যদি উর্বিকে আমার সঙ্গে সহ্য করতে পারবে, তবে আমি কেন বউ হিসেবে ওকে মেনে নিতে পারবো না? লুহান মৃদু গলায় বলল, ও মনে করছে ও সহ্য করতে পারবে, কিন্তু এটা বুঝতে পারছে না মনে করাটা সহজ হলেও বাস্তবতা সহজ নয়। সোহাম স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বিয়ে পর মেনে নিতে না পারলেও কিন্তু কারোর থাকবে না, তখন ওকে বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে। উর্বির প্রতি তোর কোনো ইন্টারেস্ট আছে আদৌ? সোহাম একগাল হেসে বলল, না। তাহলে এত হাসি খুশি আছিস কিভাবে? বউর প্রতি মোটামুটি ইন্টারেস্ট চলে আসবে, তাই চিন্তা করবি না। লুহান মাথা চুলকাতে লাগলো। তোরা এক একজন এক এক রকম। একজন তুলে এনে বিয়ে করছে, আরেকজন উদ্ধার করে এনে অন্যজনের মাথায় চাপিয়ে দিচ্ছে। রইল বাকি দেহ, বিয়ে করে বউ মেড বানিয়ে রেখেছিল, মানে যা ইচ্ছা তাই। তোর আর মেঘলার কথাও কিছু বল। লুহান এক মুহূর্তের জন্য চমকে গেল, ভাবলো সোহাম কি বুঝে গেছে সে মেলোর পিছনে ঘুরছে। পরক্ষণে কথাটা বিশ্লেষণ করে উপলব্ধি করলো তেমন কিছুই না, সোহাম কথাটা জেনুইনলি বলেছে। মেলার খবর জানি না, কিন্তু আমি কোনো ঝামেলার মধ্যে নেই বাবা। তুইও শান্তিতে আছিস? অনেক কথা হয়েছে, যা এখন ঘুমাবো। লুহান অলস ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিতে ধপাস করে তার উপর আড়াআড়িভাবে শুয়ে পড়ল। লুহান বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? গায়ের ওপর পড়ছিস কেন? রুমে যাওয়ার শক্তি নেই রে। কাল পাত্রী দেখতে যাব, ভাবতেই আনন্দ লাগছে। আমারও অবশেষে বিয়ে হবে। লুহান ঝাড়া মেরে সোহামকে সরিয়ে দিয়ে বলল, আগেই এত কিছু আশা করিস না। উর্মি খুব সহজে রাজি হবে বলে মনে হয় না। ওহো, আমি ছাড়া ওর কাছে আর কোনো অপশনই নেই। দুপুর গড়িয়ে বিকেল নামলো। দুপুরের খাবারের পরপরই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যেন বিকেলে সবাই লিভিং রুমে জমায়েত হয়। সমান্তরালে রাখা নরম গদির সোফায় এস্টেটের সব সদস্য বসে আছে। ফুল একবার চোখ তুলে সামনে সোফায় বসা উদ্যানের দিকে তাকালো। লোকটা হাত গুটিয়ে টান টান হয়ে বসে আছে, সে ঠিক কোন দিকে তাকিয়ে আছে ফুল তা অনুমান করতে পারল না। উদ্যান এক ধ্যানে ললিপপ চুষতে ব্যস্ত, যেন এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর দ্বিতীয়টি নেই। উপস্থিত সবার চেয়ে বয়সে বড় হওয়ায় আমি প্রস্তাবটা সবার সামনে পেশ করব। লুহানের কথায় ফুলের মৌনতা ভাঙল। ফুল, অনিলা আর উর্বি বাদে হয়তো বাকিরা লুহানের প্রস্তাবটা সম্পর্কে পূর্বেই অবগত, তাই তাদের মধ্যে বাড়তি কোনো কৌতূহল দেখা গেল না। লুহান গলা পরিষ্কার করে বলল, গতকাল সোহম আমাদের একান্তে জানিয়েছে যে উর্মিকে বিয়ে করতে চায়, তাই আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। উর্বি ভীষণ অবাক হলো, বিস্ময়ের চাপে স্বয়ংক্রিয়ভাবে হা হয়ে গেল তার মুখ, চোয়ালটাও খসে পড়বে ভাব। ভ্যাবাচাকা খেয়ে বসে রইল ফুল আর অনিলাও। এই ধরনের প্রস্তাব তারা অবশ্যই আশা করেনি। অনেকক্ষণ নীরবতার পর উর্বি মজার ছলে বলল, আমাকে উনি বিয়ে করবেন। এখন কি এপ্রিল মাস চলছে? অনিলা পাশ থেকে মাথা নেড়ে বলল, না উর্বি, এখন সেপ্টেম্বর মাস চলছে। উর্বি হেয়ালি করে বলল, এপ্রিল ফুল শুনেছিলাম। আচ্ছা, সেপ্টেম্বর ফুল বলেও কিছু কি আছে নাকি? ফুল ছোট ছোট চোখে তাকালো, একটু গর্ব করেই বলল, না আপু, তবে ডিসেম্বর ফুল আছে, কারণ ডিসেম্বরে আমি নামক ফুলের জন্ম হয়েছিল। তখনই ওপাশ থেকে ভেসে এলো উদ্যানের গম্ভীর কণ্ঠস্বর। প্রসঙ্গ বহির্ভূত কথা উঠছে কেন? সোহম, বিয়ে করতে চাই তোমাকে, এ তোমার সৌভাগ্য। আর তোদের বলছি, উঠতে হবে আমায়, যা করা দ্রুত কর। অনি তাড়া দিয়ে বলল, আপাতত ডেট ফিক্সড করে ফেলতো, বাকি প্ল্যানিং না হয় রাতে ঠান্ডা মাথায় বসে করব। উর্বি হঠাৎ উঠে দাঁড়াল। আপনারা আমাকে পাগল পেয়েছেন? দেখুন, আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। এগুলো বন্ধ করে আমাকে আমার অ্যাপার্টমেন্টে রেখে আসুন। সোহাম ঝট করে লাফিয়ে উঠে উর্বির সম্মুখে এগিয়ে এসে বলল, আমি একদম সুস্থ, দুর্বল মস্তিষ্কে তোমাকে বিয়ে করতে চাইছি। উর্বি নিজের বিরক্তি দমিয়ে রেখে বলল, আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না, সেই জন্য এমন উদ্ভট কিছু করতে চাইছেন। শুনুন, প্রথমত আমি একজন হিন্দু, দ্বিতীয়ত একজন ডিভোর্সি, আর তৃতীয়ত। সোহাম মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি তোমার সম্পর্কে, কষ্ট করে বিস্তারিত বলতে হবে না। সবকিছু জেনেও আমি বিয়ে করব তোমাকে। আর হ্যাঁ, আমি জন্মগত মুসলিম হয়েও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। বিয়েটা কাগজে কলমে হবে, তাই ধর্ম এখানে বাধা হয়ে দাঁড়াবে না। বিয়ের কথা উঠতেই উর্বির চোখে পানি জমে উঠল, মাথা ঝেড়ে বলল, আপনারা শুধুমাত্র আমাকে আটকে রাখার জন্য এমন করছেন, তাই না?
বুঝতে পেরে গেছেন আমি বাইরে গেলে আপনাদের পেশা থেকে নেশা সব খুঁজে বের করে ফেলবো। উদ্যান শীতল চোখে তাকালো রিদমের দিকে। রিদম শুকনো ঢোক গিলে ঝড়ের বেগে উর্বিকে দূরে টেনে নিয়ে গেল। অনিলার ফুল হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। উর্বি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, বন্ধ করুন এসব, যেতে দিন আমাকে। রিদম হঠাৎই তার বাহু চেপে ধরে বলল, সোহম খুব ভালো ছেলে, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশনও যায়নি। আপনি ওকে বিয়ে করলে ঠকবেন না, খুব ভালো রাখবে আপনাকে। উর্বি একবার ভুল করে তাকিয়ে ফেলেছিল রিদমের দিকে। ঠিক পরক্ষণে সে শিওরে উঠে চোখ বন্ধ করে নিল। রিদমের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, উনি এত ভালো হওয়ার পরেও আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে কেন? তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আপনারা ফুল আর অনিলার মতো আমাকে বন্দি করে রাখতে চাইছেন, তাই না? হ্যাঁ, চাইছি তো। বিয়ে করে বউকে বন্দি করে রাখাটাই আমার রুলস। আপনাকেও সেই রুলস ফলো করতে হবে। আমি না তো বউ হতে চাই, আর না তো বন্দি হতে থাকতে চাই। আপনি কি চান না চান তা জানতে চাইনি। সোহম আপনাকে বিয়ে করতে চেয়েছে, এটাই যথেষ্ট। আর শুনুন, তেহুর সামনে বেশি কথা বলবেন না। ও এমনিতেই আপনাকে পছন্দ করে না। অপছন্দ করাটাই স্বাভাবিক আমার মতো মেয়েকে। উল্টো বুঝিয়েন না। আপনাকে ও অপছন্দ করে কারণ আপনি ওর বউকে ওরই সৎ ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম। উনি কেন ফুলকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে চলে এসেছিল? সেটাও ওদের ব্যাপার। আপনি মাঝখানে না এলেই পারতেন। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে যেতে দিন আপনারা। যেতে চাইবেন না প্লিজ। কার কাছেই বা ফিরে যেতে চাইছেন আপনি? আপনার বাবা মা কিন্তু আপনার অপেক্ষায় নেই। আরাফাত সানি নিজ উদ্যোগে কিছুদিন খুঁজেছেন, তারপর তিনিও প্রায় ভুলেই গেছেন। তার চেয়ে আপনি এখানেই খুব ভালো থাকবেন। সোহম আপনাকে আগলে রাখবে, সব খারাপ স্মৃতি ভুলিয়ে দেবে। ওর চেয়ে ভালো কাউকে আপনি কোথাও খুঁজে পাবেন না। উর্বিও কি একটু নরম হলো রিদমের কথা শুনে? হলো বোধহয়, নইলে কেন আচমকায় ছটফট করা থামিয়ে দিল মেয়েটা। উনি ভালোবাসেন আমায়? উর্বির কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ল। রিদম উপলব্ধি করতে পারল সোহাম ঠিকই বলেছে। একজন মেয়ে সবকিছুর ঊর্ধ্বে গিয়েও তাকেই বেশি যোগ্য মনে করে যে তাকে ভালোবাসে। রিদম উর্বির বাহু ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, ও নিজের বউকে খুব ভালোবাসবে। আপনার আগের স্বামীর মতো নালায়েক হবে না। উর্বিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিল। রিদম তখনই সোহাম ফোন বের করে স্ক্রিনের উপর ট্যাপ করলো। কয়েকবার মুহূর্তের মধ্যেই তার ফোন থেকে ভেসে এলো হিন্দি গানের লিরিক্স। গানের সাথে সাথে ঠোঁট মিলিয়ে সোহাম উর্বির সামনে গিয়ে গাইতে লাগলো। সোহাম উর্বির মাথায় হাত রাখতে গেলে রিদম বাধা দিল। সোহাম হাত সরিয়ে আকাশের দিকে ইশারা করে আবারও গাইল। আবার উর্বির মাথায় হাত রাখতে গেল সে। এবারও রিদমের দ্বারায় বাধাপ্রাপ্ত হলো। সোহাম ঠোঁট উল্টে উর্বির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত বাড়িয়ে আকুতি জানালো। তার নাটক দেখে উর্বি হতবুদ্ধি হয়ে গেল। রিদম তার হয়ে বলে দিল, হ্যাঁ, ও বিয়েতে রাজি আছে। সোহাম বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে বলল, হোপ, তুই বারবার মাঝখানে আসিস কেন? রিদম নিষ্প্রভ কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি কসম কাটতে চলে যাচ্ছিলি, সেজন্যই বাধা দিয়েছি। ফুল আর অনিলা কথা বলতে বলতে গার্ডেনে এসে দাঁড়ালো। এই বাড়ির গার্ডেনে কোনো ফুল বা ফলের গাছগাছালি না থাকলেও নাম না জানা সৌন্দর্যবর্ধক গাছে ভরপুর। তারা হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে এসে বসলো। সোহম স্যার হঠাৎ কেন বিয়ে করতে চাইছে অনিলা আপু? ফুলের প্রশ্নে অনিলা বলল, আমি অবাক হচ্ছি না, ওদের পার্সোনালিটি অদ্ভুত। ফুল একটু ঘাড় ঘুরিয়ে দেখলো উর্বি ধীর পায়ে এগিয়ে আসছে। সে ফিসফিস করে বলল, উর্বি আপু হয়তো বিয়েটা করতে চাইছে না। যাক বা না যাক, ওকে বিয়েটা করতেই হবে। কেন জোর করবে? তাকে রেখে আসলেই তো পারে। ওরা একবার যা করবে বলে ঠিক করে তাই করে ছাড়ে। ফুল একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, আসলেই কি তারা চায় না উর্বি আপুকে বাইরে যেতে দিতে? এটাই কি কারণ? না ফুল, তেমন কেন হবে? সোহম হয়তো সত্যি পছন্দ করে ফেলেছে ওকে। তাছাড়া তুমি দেখলেই তো, নাদিয়া আর রুমাকেও যেতে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে জোর করে বিয়ে করাটা কেমন দেখায় না? ওরা তো এভাবেই বিয়ে করে। তুমি কি বলতে পারবে তোমাদের দেহ জোর করেনি? ফুল অন্যমনস্ক হয়ে পড়ল। নখ খুঁড়তে খুঁড়তে বলল, বাধ্য করা না গেলেও জোর করেই করতো। ততক্ষণে উর্বি এসে আনমনে ফুলের পাশে বসলো। ফুল তার দিকে ফিরে নরম গলায় প্রশ্ন করলো, আমি কিছুই বুঝতে পারছি না উর্বি আপু।
কি করবে তুমি এখন? উর্বি গভীর চিন্তায় নিমগ্ন ছিল। বারবার সোহমের বলা কথাগুলো কানে বাজছে তার, সেই কথাগুলো যেগুলো সে সবসময় শুনতে চেয়েছিল কারো মুখ থেকে। আজ সেই কথাগুলোই এমন একজন বলেছে যাকে সে ঠিকমতো চেনেই না। উর্বি আনমনা হয়ে জিজ্ঞাসা করল, অনিলা, সোহামের ব্যাপারে বিস্তারিত বলতে পারবে? অনিলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কেন নয়। সোহম টি.কে গ্রুপের ডিরেক্টর অফ লজিস্টিক পর্দে। উর্বি তাকে থামিয়ে দিয়ে বলল, আমি ওর পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি, যেমন ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর চারিত্রিক বৈশিষ্ট্য। অনিলা একটু দমে গেল। আমি যেখানে অনির ফ্যামিলি সম্পর্কে কিছু জানি না, সেখানে সোহমেরটা জানবো কি করে? ফুল বড় বড় চোখে তাকালো। কি? অনিতা তোমাকে নিজের ফ্যামিলির ব্যাপারে কিছু বলেও নি? অনিলা একটু অপ্রস্তুত হয়ে মিনমিনিয়ে বলল, আসলে আমি কখনো ওভাবে জানতে চাইনি। যাক, বাদ দাও। সোহম ছেলে হিসেবে ভালো। আমি যতদূর জানি ওর কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। উর্বি গোপনে শ্বাস ফেলল। কেন যেন সব চোখের সামনে পরিষ্কার লাগলেও মন সেটা বিশ্বাস করতে চাইছে না। হয়তো অপরাধ জগৎ নিয়ে অত্যাধিক ঘাটাঘাটি করার কারণে তার মাইন্ড শুধু অপরাধেরই গন্ধ পাচ্ছে। সে ভাবতে ভাবতেই বলল, আমি সব বুঝতে পারলো, তোমাদের দুজনকে আটকে রাখার কারণ খুঁজে পাচ্ছি না। বিয়ের পর আমাকেও আটকে রাখা হবে, এটা মানতে পারছি না। অনিলা ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। একেবারে আটকে রাখে না তো, যেখানে যেতে চায় সেখানেই নিয়ে যায়। শুধু একা কোথাও যেতে দেয় না, আর আমাকে তো বাবা মায়ের কাছেও যেতে দেয় না। সেটাই তো, কেন যেতে দেয় না? ফুল এবার মুখ খুলল। আমাকে কিন্তু যেতে দিয়েছে। মায়ের জন্য বাড়তি 2 দিন থাকতেও রাজি হয়ে গিয়েছিল। সোহম স্যার কি করে জানি না। অনিলা সাই জানালো, ওরা একে অপরের থেকে বেশ আলাদা। তুমি একবার এই ব্যাপারে সোহমের সাথে কথা বলেও দেখতে পারো। উর্বি উদাস চোখে আকাশের দিকে তাকালো। ফুল নিচু স্বরে জানতে চাইল, তুমি কি বিয়েটা করবে উর্বি আপু? উর্বি এই শুকনো গলায় বলল, না করার অপশন আছে? অনিলা হাসল। মানতেই হবে, তুমি খুব বুদ্ধিমতী। আমি তোমার জায়গায় হলে অপশন নেই জেনেও কান্নাকাটি করে পুরো স্টেট মাথায় তুলতাম। 3 দিন পর সানরুমে বসে সানসেটের দৃশ্য উপভোগ করছে সবাই। গোধূলির ম্লান আলোয় চারপাশটা অপার্থিব দেখাচ্ছে। নীরবতা ভেঙে অনি জিজ্ঞাসা করল, রিদম, তুই সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছিস তো? রিদম অস্তমিত সূর্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ছোট করে বলল। অনি সিরিয়াস গলায় বলল, আচ্ছা শোন না, এই বিয়ে উপলক্ষে গোল্ড প্রজেক্টের লাস্ট স্টেপ অফিসিয়ালি সিল করে ফেললে কেমন হয়? নট এ ব্যাড আইডিয়া। দেহ কি বলিস? উদ্যান হয়তো ফোনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল। রিদমের প্রশ্নে সে মুখে থাকা ললিপপটা গালের একপাশে সরিয়ে রেখে বলল, যা ভালো মনে করিস তাই কর। সবাই বেশ অবাক হয়ে উদ্যানের দিকে তাকালো। কাজের কথায় সে সাধারণত এত উদাসীন থাকে না। সোহাম বলল, তোর কিছু বলার নেই? ফোনের স্ক্রিনের উপর চলতে থাকা উদ্যানের আঙ্গুল থেমে গেল। রিদমের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, বেসোরেক্সিয়া সম্পর্কে তোর মতামত কি? উপস্থিত সবার মুখ হা হয়ে গেল। উদ্যান ভ্রু উঁচিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করছি আমি। ফোনে কয়েকটা লক্ষণ লিখে সার্চ দেওয়ার পর রেজাল্ট এলো, ইটস দ্য সিস্টেম অফ বেসোরিয়াস। রিদম থতমত খেয়ে ঢোক গিলে বলল, আমি এই নাম জীবনেও শুনিনি। এটা কি খায় নাকি মাথায় দেয়? বিরক্তিতে উদ্যানের চোয়াল ফুটে উঠল। রিদম পরিস্থিতি সামলাতে দ্রুত বলল, ওহো, সিমটম মানে তোর সাথে অদ্ভুত কিছু হচ্ছে তাই তো? এক কাজ কর, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস কর, সেই তোর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। পরামর্শটা উদ্যানের মনোপুত হলো। সে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। তার প্রস্থানের পরপরই বাকিরা একে অপরের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। লুহান কপাল মুছে বলল, আজই হয়তো সাইকিয়াট্রিস্টের শেষ দিন হবে। বেচারা, যে জীবনে কোনো কুলক্ষণ সাইকিয়াট্রিস্ট হওয়ার ডিসিশন নিয়েছিল কে জানে, তার ওপর আবার দেশের সেরা সাইকিয়াট্রিস্ট। বেচারা লাইফ হেল করে দিল। হ্যাঁ, সোহাম তৎক্ষণাৎ টেবিল থেকে ফোন তুলে হোয়াট দ্য হেল ইজ
ব্যাসোরেক্সিয়া সার্চ দিল। সার্চের রেজাল্ট দেখে ছানা বড়া হয়ে গেল প্রত্যেকের চোখ। ওরা থম মেরে বসে রইল কতক্ষণ। মেলো হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর হয়তো কোনো এক্সকিউজ দিতে যাচ্ছিল, কিন্তু কিছু বলে উঠতে পারল না। শুধু চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে সানরুম ত্যাগ করলো। লুহান তার যাওয়ার দিকে তাকিয়ে গরম নিঃশ্বাস ছাড়ল। অনি কপাল চুলকাতে চুলকাতে মন্তব্য করল, তোর অবস্থা হয়তো গুরুতর, না হলে কাজের কথার মধ্যে এই বিষয় টানতো না। সোহম বলল, হ্যাঁ, এর আগে কখনো ওকে এতটা অন্যমনস্ক দেখিনি। কাজের ক্ষেত্রে তো একদমই না। লুহান চিন্তিত মুখে প্রশ্ন করল। ফুলের সাথে ওর সম্পর্ক কি স্বাভাবিক নেই? রিদম ডানে বামে মাথা নাড়ল। স্বাভাবিক থাকলে ও নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভাবতো না। অনি উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের কি কিছু করা উচিত নয়? ওকে ক্লাবে নিয়ে গেলে কেমন হয়? সোহামের প্রস্তাবে লুহান ভীষণ বেসুরা গলায় বলল, বউ থাকতে ক্লাব নিয়ে যেতে বলছিস? এখন আমার সন্দেহ হচ্ছে তুই বউয়ের প্রতি আদৌ লয়াল থাকবি তো? রিদম বিশ্লেষণী চোখে তাকালো। সোহম ভেবাচাকা খেয়ে বলল, আরে ধুর, আমি তেহকে নিয়ে একটু বেশি ভাবি না, তাই মুখ ফসকে বলে ফেলছি। ভুলেই গিয়েছিলাম ওর এখন বউ আছে, আর আমার একটা দাঁড়াও আছে। বিয়ে করলে অবশ্যই বউয়ের প্রতি লেয়া থাকতে হবে। অনিকের দেখ, বিয়ের আগে যা খুশি তা করলেও বিয়ের পর কিন্তু গুড বয় হয়ে গেছে। অনি মাথা নাড়ল। তা ঠিক বলেছিস, কিন্তু তোর কি মনে হচ্ছে যে তিহুর বেলায় সেটা উল্টো গেছে? তিহু আগে কখনোই এসব নিয়ে কথা বলেনি, এখন বলছে। রিদম বলল, ওসব কিছু না, বোকা ফুল ওকে হয়তো কাছেই ঘেঁষতে দিচ্ছে না, আর ও নিজে থেকেও যাচ্ছে না। ওদের মাঝে হয়তো মনোমালিন্য হয়েছে। সোহম বলল। হতে পারে। লুহান বলল, ওই নিড টু ডু সামথিং, নহলে মনস্টারের কথা খারাপ হয়ে যাবে, আর সেই দুর্ভোগ পোহাতে হবে আমাদেরকে। অনি বলল, কিন্তু কি করব? তে নিশ্চয় জোর করে কিছু করতে চাইছে না, আর যদি করতেই চাইতো তাহলে ফুল বানানোর নিষেধ মানতো নাকি? লুহান বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, সেই প্ল্যানটা এখন কাজে দেবে, যে প্ল্যানটা বান্দরবানের ট্যুরে থাকাকালীন আমার মাথায় এসেছিল। সবাই আগ্রহ দেখিয়ে একসাথে বলল। কি প্ল্যানিং? জলদি বল। লুহান আশেপাশে একবার সতর্ক চোখে তাকিয়ে টেবিলের উপর মাথা ঝুঁকালো। তার দেখা দেখি বাকিরাও তেমনটা করলো। তারপর লুহান সবাইকে তার প্ল্যানটা বুঝিয়ে বলল। ঘড়ির কাঁটায় রাত তখন 9টা। শুনশান রাস্তার পাশে থাকা ফুটপাতের এক বেঞ্চের উপর বসে আছে আবেশ। এ যেন আজকালকার নিত্যদিনের অভ্যাস তার। বাড়িতে থাকলে স্বস্তি খুঁজে পায় না সে, তাই বেশিরভাগ সময়টাই বাইরে কাটায়। আবেশ যেখানে বসেছিল ঠিক তার পেছনে একটা ঝিল, চারিপাশটা ঘন গাছপালায় ঘেরা। মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে। এমন এক পরিবেশে আবেশের মনে নাড়া দিয়ে উঠল পুরনো আবেগ। সে আনমনি গিটারের তারে আঙ্গুল রাখলো, চোখ বুজে গুনগুন করে গাইতে শুরু করলো। আবেশ মাথা ছেড়ে আবেগগুলো সরিয়ে দিতে চাইলো। তারপর চোখ মেলে সামনে তাকাতে একজনকে আবিষ্কার করলো, যাকে দেখতে পেল তাকে সে আগেও দেখেছে। বলতে গেলে কয়েকদিন ধরে মেয়েটা তাকে ফলো করছে, কিন্তু এর আগে কখনোই সামনাসামনি আসেনি। আবেশ তাকে সবসময় দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মেয়েটা আবেশের সামনে এসে নিজের কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিছনে গোজার বৃথা চেষ্টা করলো। বেশ অনেকটা ঝুঁকে গিয়ে বলল, এই ছেলে, তোমার নাম কি? আবেশ ভারী বিরক্ত হলো, পাল্টা প্রশ্ন করলো। কে আপনি? কেন আমাকে স্টক করছেন? মেয়েটা মিহি কণ্ঠে বলল, তোমার ভয়েস অনেক সুন্দর। একটু আগেই সেই ভয়েসে যখন আমার নাম নিলে তখন আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আবেশের ভ্রু যুগল কুঁচকে গেল। আমি কখন আপনার নাম নিলাম? নিয়েছো, মনে করে দেখো। আবেশ শুকনো ঢোক গেল। আপনার নাম ফুল? মেয়েটা মাথা নাড়ল। না, আমার নাম লামহা। তুমি যার জন্য গান গাইছো তার নাম বুঝি ফুল? আবেশ এবার রেগে গেল। দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনি কেন আমাকে স্টক করছেন সেটা বলুন। লামহা সোজা হয়ে দাঁড়ালো। কই, স্টক করছি না তো। আবেশ নিজেও উঠে দাঁড়ালো। স্টক না করলে প্রতিদিন খুঁজে পান কিভাবে? আমি তো এক জায়গায় থাকি না। সেম টু ইউ। আমিও এক জায়গায় থাকি, সেজন্যই হয়তো খুঁজে পেয়ে যাই। বাই দ্য ওয়ে, তোমার নামটা কিন্তু বললে না। আবেশ বলার প্রয়োজন বোধ করলো না, গম্ভীর গলায় বলল। নাম জেনে কি করবেন? লামহা দুষ্টুমির ছলে বলল। ভয় নেই, জাদুটনা করব না, চাইলে বলতেই পারো। আবেশ বিড়বিড় করে বলল। চাইছি না।
বলেই বাড়ির পথে হাঁটা ধরল আবেশ। তখনই পেছন থেকে লামহা ডেকে উঠল। ওই তাজরিদ, আইডিয়াটা কিন্তু ভালো। বলতে না চাইলেও নামটা দেখিয়ে দিয়েছো আমায়, থ্যাংক ইউ। আবেশ চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো, পেছনে ঘুরে জিজ্ঞাসা করলো। আপনি আমার নাম জানলেন কিভাবে? লামহা না হেসে পারল না। পেছনে লিখে রেখে বলছো কিভাবে জানলাম? হাউ কিউট, আই অলরেডি ফাইন্ড ইউ কিউট তাজ। আবেশ পরনে জার্সিটার দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই গালি দিল। পড়ার সময় খেয়াল করে পড়েনি সে, যা হাতের সামনে পেয়েছে তাই পড়েছে। তবুও সে লামহার দিকে আর ফিরে তাকালো না। দ্রুত পদক্ষেপে বাড়ির পথে হাঁটা ধরল। রাত 10টা, ফুলের রুমে বসে বসে উনো খেলছে অনিলা। ফুল আর উর্বি। ফুলের হাতে আর মাত্র 2টো কার্ড বাকি ছিল। ইয়ে উনো বলেই ফুল হলুদ কার্ড চেলে দিল। তখনই পাশে বসা উর্বি একই রঙের 2+ কার্ড চালালো। অনিলাও সুযোগ বুঝে ওয়াইল্ড 4+ কার্ড টেবিলে ছুড়ে দিয়ে দাঁত বের করে হাসলো। ফুল নাক মুখ কুচকে চেঁচিয়ে উঠল। আমি আর পারছি না, 1 ঘন্টা ধরে খেলেই যাচ্ছি। তোমরা আমাকে জিততেই দিচ্ছ না, আর না তো নিজেরা খেলা শেষ করছো। উর্বি হাসতে হাসতে 6টা কার্ড ফুলের হাতে ধরিয়ে দিয়ে পড়ল। শেষ হচ্ছে না তো, কি করব বলো? ফুল ধৈর্য ধরে আবারও কার্ডগুলো সাজিয়ে খেলায় মন দিল। একজন মেড ট্রে নিয়ে ফুলের রুমের দিকে অগ্রসর হচ্ছিল। ট্রেতে 3 ধরনের পানীয়। পথিমধ্যে লুহান আর সোহামের ডাকে মেড থেমে গেল। সোহাম জিজ্ঞাসা করলো, এগুলোর মধ্যে কালারফুল কোনটা? মেড ঠিক বুঝলো না তার কথা। লুহান বুঝিয়ে বলল। ও জানতে চেয়েছে ফুলের কোনটা। মেড গাঢ় লাল রঙা চেরি জুসের গ্লাসটা উঁচু করে বলল, এটা মিস্ট্রেসের জন্য। সোহাম আচমকা খপ করে গ্লাসটা ধরে ফেললো। মেড একটু হকচকিয়ে গেলে লুহান বলল, আমরা পরীক্ষা করে দেখাবো এটা পুরোপুরি সেফ কিনা। বলেই অন্যদিকে ঘুরে গেল তারা। লুহান হাতে থাকা একটা প্যাকেট থেকে ঠিক 1 চিমটি পরিমাণে সাদা রঙের পাউডার গ্লাসের মধ্যে ঢাললো। তারপর ট্রে থেকে চামচ তুলে নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিল। খেলা প্রায় শেষের দিকে। দেখে মনে হচ্ছে অনিলা জিততে চলেছে। এরই মধ্যে মেট তাদের জন্য আনা জুস রেখে চলে গেছে। ফুল ঠোঁট উল্টে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও চাল দিচ্ছে। দেখতে দেখতে অনিলা শেষমেশ জিতেই গেল। ইয়াহু, জিতে গেছি। ধুমতানা স্টাইলে নেচে উঠল অনিলা। ফুল আর উর্বি তার সেই নাচ উপেক্ষা করে নিজ নিজ গ্লাস হাতে তুলে নিল, যেন নিজেদের হেরে যাওয়া সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। কি হলো, তোমরা দুজন হাসছো না কেন? এক নিঃশ্বাসে সবটুকু জুস খেয়ে নিয়ে অন্যায় মুখ মুছে নিল ফুল। ঢেকুর তুলে বলল, হেরে গিয়ে কে হাসে অনিল আপু? হয়তো কোনো পাগলই হাসবে। অনিলা সামান্য রাগ দেখিয়ে বলল, ঠিক আছে, হাসতে হবে না, আমি একাই হেসে নিচ্ছি। অবশেষে আমিও আজ তোমাদের দুজনকে হারিয়ে দিলাম। আমার কোনো জবাবই নেই। বাহ বাহ, কি ভালো খেলতাম আজ। উর্বি অনেক চেষ্টা করেও নিজেকে স্বাভাবিক দেখাতে পারল না। মুখ ছোট করে জুস খেতে লাগলো। তখনই দরজায় এসে দাঁড়ালো অনি। ঘর কাঁপিয়ে ডাকলো, আনিলা, এই আনিলা। অনির ডাকে অনিলা ধরফরিয়ে উঠে দরজার দিকে দৌড়ে গেল। অনি মুচকি হেসে বলল, কিছু কথা ছিল, যাবে আমার সঙ্গে? অনিলার কপালে ভাঁজ পড়ল। মজা করছো? তখনও বললে কিছু বলার আছে, অথচ কিছুই বললে না, আবার এখনো একই কথা। অনি দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালো। তখন আমি চোখে চোখে অনেক কথা বলেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। এতে আমার দোষ কোথায়? উইয়ার্ড কথা বলো না অনি, উইয়ার্ড কথা বলে না অনি। সিরিয়াসলি বলো, কি বলবে? আমার বাবা মায়ের ব্যাপারে কিছু নয় তো? ওনারা ভালো আছে তো? অনিলাকে বিচলিত হয়ে পড়তে দেখে অনি সোজা হয়ে দাঁড়ালো। তারা একদম ফিট অ্যান্ড ফাইনাল আছে, চিন্তা করো না। আমি শুধু তোমার সাথে সময় কাটাতে চাই, ব্যাস এতটুকুই। কথা বলতে যাওয়াটা সির্ফ বাহানা মাত্র। আসবে প্লিজ? অনিলা দ্বিরুক্তি না করে অনির পিছু নিল। তারা যাওয়ার পরপরই সোহাম এলো দরজার কাছে। উর্বি আর ফুল টুকটাক কথা বলছিল, তখনই ভেসে এলো। উর্বি, একটু এদিকে এসো তো। সোহামের ডাকে এবার উর্বির পিছু পিছু ফুলও এলো। হ্যাঁ বলুন। সোহাম ভদ্রভাবে বলল, হাতে গোনা কয়েকদিন পর আমাদের বিয়ে। ভাবলাম একটু কথাবার্তা বললে মন্দ হয় না। তুমি যদি চাও তাহলে আমরা একটু কথা বলতাম। উর্বি রাজি হয়ে গেল। এমনিতেও সোহামের ব্যাপারে তার অনেক কিছু জানার আছে, এই ফাঁকে জানার চেষ্টা করা যাবে। ঘর খালি হতেই ফুল দরজা আটকে বিছানার দিকে পা বাড়ালো। হঠাৎই কেমন যেন মাথা ঘুরে গেল তার। মনে হলো পুরো দুনিয়াটাই দুলছে। টল মাটাল পায়ে খাটের কাছাকাছি এসে ধপাস করে শুয়ে পড়ল ফুল। অনিলাকে নিয়ে অনি টেরিসে এসে দাঁড়ালো। রাতের শান্ত বাতাস বইছে। অনি নিজে থেকে কিছু বলবে না বুঝতে পেরে আজ অনিলায় প্রশ্ন করলো, তোমার বাবা মা কোথায় অনি?
এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে অনি বিড়ম্বনায় পড়ে গেল। তার চেয়েও বেশি অবাক হলো অনিলাকে তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে দেখে। তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, নেই। অনিলার বুকটা যেন কেঁপে উঠল। শুকনো গলায় জিজ্ঞাসা করলো, নেই মানে? মানে হলো আমি তাদের দেখিনি কখনো। এভাবে কিভাবে? আমি জন্ম নিয়েছি কিভাবে সেটা নিশ্চয় ভাবছো। সত্যি বলতে আমিও জানি না, আমার পরিচয় জানি না। আমি অবৈধ না বৈধ সন্তান তাও জানা নেই। শুধু মনে আছে ছোট থাকতে অনেকগুলো ছেলে মেয়ের সঙ্গে আমাকে মেক্সিকো পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি একটু বেশি আবেগপ্রবণ ছিলাম বলে সবাই আমাকে ঠাট্টা করে অনিয়ম বলে ডাকতো। আর সেখান থেকে একসময় আমার নাম হয়ে যায় অনি। অনিলা আর কিছু জিজ্ঞাসা করতে পারল না। এটুকুই তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। অনি এবার ঘুরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন জানতে চাইলে অনিলা? ঝাপসা চোখে আকাশের পানে তাকিয়ে অনিলা সংক্ষেপে বলল, এমনিতেই। জানতে চেও না কখনো। এমন আরো কিছু আছে যা তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তুমি জানতে চাইলে আমি এড়িয়ে যেতেও পারবো না। অনিলা কিছু বলতে পারল না। অনিও তার নীরবতাতেই স্বস্তি খুঁজে পেল। থিয়েটারের পাশে থাকা গেমিং রুমে থাকা রেসিং আর্কেড মেশিনে বসে গেম খেলছে সোহাম। পাশে চোখ মুখে উপচে পড়া বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে উর্বি। সেকেন্ডবারের মতো জিতে গিয়ে সোহাম উৎফুল্ল মেজাজে বলে, তুমি একবার খেয়ে দেখো, অনেক মজা পাবে। উর্বি দাঁত চেপে হেসে বলল, আমার যতদূর মনে পড়ে আমরা কথা বলবো বলে ঠিক করেছিলাম। সোহাম কথাটা গায়ে মাখল না। উর্বি ক্ষুব্ধ হয়ে চলে আসতে নিল। থাকুন আপনি, গেলাম আমি। সোহাম তড়িৎ বেগে তার সামনে এসে দাঁড়ালো। আরে কুল ডাউন, ঠিক আছে চলো, এইসব গেমিং টেমিং বাদ, এখন শুধু কথা বলবো। উর্বি দুহাতে বুক বেঁধে দাঁড়ালো। প্রথমে জিজ্ঞাসা করলো, আপনার নাম? আরে তুমি আমার নামই জানো না? আরে আমার নাম সোহম। পুরো নাম? এইটাই পুরো নাম। উর্বি ক্লান্ত স্বরে বলল, মানে আগে পরে কিচ্ছু নেই? সোহাম বুঝতে পারলো কথাটা, তাও বোকার মতো হেসে বলল, হ্যাঁ আছে তো, আগেই মিস্টার আছে, আমার নাম মিস্টার সোহাম। উর্বি এবার ধৈর্যহারা হলো। আমি সারনেমের কথা বলছি। সোহাম থতমত হয়ে গেল। মাথা চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। উর্বি বলল, কি হলো, সারনেম ভুলে গিয়েছেন? সোহাম পরপরই মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি। ওকে, আপনার বাবার নাম বলুন তো। সোহাম এবার জোর করেও হাসতে পারল না। তার চেহারার উজ্জ্বলতা নিমিষেই মিলিয়ে গেল, যেন এক নিমিষেই কোনো ঘোরগ্রস্ত জগতে তলিয়ে গেল সে। অত্যন্ত ভারী গলায় বলল, শোনো, আমি অন্য কারো পরিস্থিতিতে পছন্দ করি না। তুমি আমার ব্যাপারে যত খুশি প্রশ্ন করো, কিন্তু আমার বাবার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করো না। তার সাথে সম্পর্কিত সব কিছু ত্যাগ করেছি আমি। সোহাম এতক্ষণে উর্বিকে আটকে রাখার চেষ্টা করলো, এবার নিজেই তাকে পাশ কাটিয়ে চলে গেল। উর্বি হতবিহ্বল হয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে তো শুধু বিয়ের আগে সোহাম সম্পর্কে একটু জেনে নিতে চেয়েছিল, তাতেই এমন কেন করলো লোকটা? উর্বির মন খারাপ হয়ে গেল। সে ধীর পায়ে এগিয়ে গেল আর্কেড মেশিনের দিকে। এটাতে গেম খেলার অভ্যাস আছে তার। এখন সে মন ভালো করার জন্য গেম খেলবে। দরজার ওপাশে দাঁড়িয়ে সোহাম চেপে রাখা শ্বাস ত্যাগ করলো। রিদম বলেছিল যে উর্বি গেম খেলতে পছন্দ করে, সেজন্য এখানে নিয়ে এসেছিল সে। যাক, উর্বি গেম খেলে সময় কাটিয়ে দিবে, তারপর আর আজকের মতো ফুলের কাছে যাওয়ার সময় পাবে না। আর রাত তখন আরো গভীর হয়েছে। লুহানা রিদম লিভিং রুমে বসে নিচু স্বরে আলাপ করছিল। ঠিক তখনই গটগট শব্দে মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো উদ্যান। প্রায় 3 ঘন্টা বাইক ক্রুজিং করে ফিরেছে সে। পরনের জ্যাকেট আর হাতের গ্লাভস খুলতে খুলতে সিঁড়িতে পা রাখতে রিদম ফোরন কাটলো। বোকা ফুল খুঁজছিল তোকে। উদ্যানের হাঁটার গতিতে কিছুটা ধীরতা এলো। দীর্ঘক্ষণ বাইক চালানোর ফলে শরীরটা এখনো উত্তপ্ত। সে থামলো না, তবে গম্ভীর গলায় জানতে চাইল। কেন? লুহান পাশ থেকে যোগ করলো, আমরা কারণ জানি না, শুধু বলবো তুই এলে যেন তোকে ওর রুমে পাঠিয়ে দিই। তোর সাথে নাকি বিশেষ দরকার আছে ওর। উদ্যান ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। লুহান ঢোক গিলে বলল, আমাকে বলতে বললো তাই বলেছি। ওর ইচ্ছা হলে যাবি, তোর ইচ্ছা হলে যাবি, না হলে যাবি না। এভাবে তাকাচ্ছিস কেন? উদ্যান চোখ সরিয়ে বলল, তুইও শিওর ও আমাকে দেখা করতে যেতে বলেছে? রিদম এবার তাল মিলিয়ে বেশ প্রত্যয়ের সাথে বলল, হ্যাঁ আমিও শুনেছি।
উদ্যান আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক প্রকার হন্তদন্ত হয়ে উপরে চলে গেল। সে চোখের আড়াল হতেই রিদম আর লুহান শয়তানি হেসে একে অপরের সাথে হাই ফাইভ করলো, যেন তাদের বড় কোনো প্ল্যান সফলভাবে শুরু হয়েছে। উদ্যান নিজের রুমের সামনে এসে দাঁড়ালো, মনে মনে ঠিক করলো সাবান নিয়ে ফুলের কাছে যাবে, কিন্তু তার মস্তিষ্ক সায় দিল না। তীব্র এক অস্থিরতা তাকে তাড়া করে নিয়ে এলো পাশের দরজায়। সে দুপা পিছিয়ে দরজায় লাগোয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে আঙ্গুল রাখলো। দরজায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, এটা অবশ্য ওপর থেকে দেখে বোঝা যায় না। দরজা ঠেলে ভেতরে ঢুকে উদ্যান আশেপাশে তাকিয়ে ফুলকে খুঁজলো, কিন্তু পেল না। হঠাৎ তার কানে ভেসে এলো এক ইংলিশ গানের লিরিক্স। গানটা শুনে উদ্যানের ঘাড় স্বতঃস্ফূর্তভাবে হেলে পড়লো বাম দিকে। শব্দ অনুসরণ করে সে ডান্স রুমের দিকে পা বাড়ালো। ভেতরে এসে যা দেখলো তা দেখার জন্য উদ্যান মোটেও প্রস্তুত ছিল না। বিস্ময়ে বড় বড় হয়ে গেল তার চোখ জোড়া। রুমের একপাশে বসানো পোল ধরে পাগলের মতো নাচছে ফুল। তার প্রতিটা অঙ্গভঙ্গি এতটাই সাবলীল যে এই মুহূর্তে তাকে কোনো পেশাদার পোল ডান্সারের চেয়ে কম লাগছে না। ডান্স রুমের নিয়ন আলোর বিচ্ছুরণে ফুলের ঘামে ভেজা মুখটা আবেদনময়ী দেখাচ্ছে। তার খোলা চুলগুলো তার প্রতিটা মুভমেন্টের সাথে তাল মিলিয়ে দুলে উঠছে। সে পোলটাকে কেন্দ্র করে যখন দ্রুত গতিতে বৃত্তাকারে ঘুরতে শুরু করলো, তখন উদ্যানের বুকের ভিতর কিছু একটা চিনচিনিয়ে উঠলো। সে আর স্থির থাকতে পারল না, দ্রুত পায়ে এগিয়ে গেল। ঠিক তখনই ফুল যেন ভারসাম্য হারিয়ে আছড়ে পড়লো তার উপর। উদ্যান শক্ত হাতে তাকে পাজা কোলে করে সামলে নিল। আচমকা পড়ে যাওয়ায় ফুলের চুলগুলো উদ্যানের মুখ ঢেকে দিয়েছে। সে না পারছে ফুলকে ছেড়ে দিতে, না পারছে চুলগুলো হাত দিয়ে সরাতে। নিরুপায় হয়ে ফুলকে ফ্লোরেই বসিয়ে দিল উদ্যান। চুলগুলো সরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে অমনি ফুল দু হাতে গলা জড়িয়ে ধরল তার। তাদের দৃষ্টি বিনিময় হতেই উদ্যান থমকে গেল। ফুল ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে নেশাতুর কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আমার কাছে আসেন না কেন উদ্যান? সঙ্গে সঙ্গে উদ্যান ফুলের চুল টেনে ধরলো, শাসিয়ে বলল, তোমাকে বলেছিলাম না এই নামে ডাকবে না। যন্ত্রণায় ফুল গুঙিয়ে উঠল বটে, তবে দমল না, বরং জেদ দেখিয়ে বলল, 100 বার ডাকবো আমি, উদ্যান উদ্যান উদ্যান। আর একবারও ডাকতে পারল না ফুল। তার আগে উদ্যান তার পাতলা ফিনফিনে ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল। ফুল তাকে বাধা দিল না, বরং আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরল। উদ্যান ফুলের সারাপে উন্মত্তের মতো তাকে চুমু খেতে খেতেই ফ্লোরের সাথে চেপে ধরল। বেশ অনেকক্ষণ চুমু খাওয়ার পর উদ্যান উঠে বসলো। যা ফুলের ভালো লাগলো না, সেও উঠে বসে উদ্যানকে আবারও কাছে টানতে লাগলো। তার এই অভাবনীয় আচরণে উদ্যান কিছুটা বিস্মিত হলো, বিড়বিড়িয়ে বলল, কি হয়েছে তোমার? ফুল হুট করে উদ্যানের ঘাড়ে মুখ গুজে দিয়ে বেশ জোরে একটা কামড় বসিয়ে দিল। এমন আকস্মিক কাণ্ডে উদ্যান কিছুটা ভড়কে গেলেও ফুল থামল না। সে উদ্যানের শার্ট খামচে ধরে পাগলের মতো একের পর এক কামড় বসাতে লাগলো তার ঘাড় আর গলায়। উদ্যান তাকে থামানোর কোনো চেষ্টাই করলো না, শুধু শীতল কণ্ঠে প্রশ্ন করলো, তুমি যা করেছো জেনে বুঝে করেছো তো? ফুল ক্লান্ত হয়ে পড়ল। সে উদ্যানের মুখটা নিজের দু হাতে আগলে ধরে আর্তনাদের মতো মিনতি করে বলল, স্পর্শ করুন প্লিজ। এই একটা কথা উদ্যানের ভেতরে ধিকি ধিকি জ্বলতে থাকা দাবানল মুহূর্তে ছড়িয়ে দিল সর্বত্র। সে এক হাতে ফুলের সরু মসৃণ কোমর পেঁচিয়ে ধরে পুনরায় দস্যুর মতো ঝাঁপিয়ে পড়ল ফুলের নরম ঠোঁটে। অবাধ্য হাতে শার্টের বোতামগুলো খুলে ছুঁড়ে ফেললো একপাশে। তার চুমুর রুক্ষতায় ফুলের বন্ধ চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। উদ্যান উন্মত্তের মতো ফুলকে স্পর্শ করছে। সেই স্পর্শে আছে দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ আর তৃষ্ণা। সে অনুভব করলো ফুলের শরীরটার অস্বাভাবিক গতিতে কাঁপছে, কিন্তু সে সেসবের তোয়াক্কা করলো না। এলোমেলো স্পর্শে সে ফুলের সর্বাঙ্গ নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো। দীর্ঘক্ষণ পর সে আগ্রাসী চুম্বন ভেঙে উদ্যান তাকালো ফুলের দিকে। মেয়েটা চোখ বুজে থরথর করে কাঁপছে, ঠোঁটে কয়েক জায়গায় দাঁতের আঘাতে রক্ত জমেছে। ফুল আকস্মিক উদ্যানের উদাম বুকে মাথা নামিয়ে রাখলো, ঠিক বুকের বাম পাশে যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে কর্ণপাত করে বিড়বিড়িয়ে বলল, আপনার হৃদস্পন্দন তো স্বাভাবিক কেন? আমারটা দেখুন কেমন ধুকপুক ধুকপুক করছে। বলতে বলতেই ফুল নিজের নাক ডোবালো উদ্যানের বক্ষপিঞ্জরে। মাদকাসক্তের মতো স্বরে বলল, এত স্বাভাবিকতা ভালো লাগছে না। বউ কাছে এলে যদি হৃদস্পন্দন অবাধ্যই না হয়, তবে কেমন হয়ে গেল না ব্যাপারটা। উদ্যান মোহাচ্ছন্ন হয়ে ফুলের মাথাটা নিজের বুকের সাথে সজোরে চেপে ধরল। ফুলও কোনো প্রকার সংকোচ ছাড়াই সেখানে নিজের ওষ্ঠাধর ঠেকিয়ে গাঢ় চুম্বন বসালো। উদ্যান যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো সে। এক মুহূর্ত দেরি না করে সে ফুলকে সোজা করে বসিয়ে দিল। উষ্ণতা কমে যেতেই ফুল ঠোঁট ফুলিয়ে অস্ফুট স্বরে গুঙিয়ে উঠল। উদ্যান এক মুহূর্ত থেমে পর মুহূর্তে ফুলের কামিজটা খুলে ফেলতে চাইল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টান দিতে জামাটার কিছু অংশ ছিঁড়ে তার হাতে চলে এলো। উদ্যান সেদিকে খেয়াল দেওয়ার মতো অবস্থায় ছিল না। তার সমস্ত ইন্দ্রিয় তখন কেবল ফুলের নেশায় আচ্ছন্ন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।